অফিসে যাওয়ার সময় আর তার বাড়িতে আসলে হয়ে ওঠেনি, যেটা অনানুষ্ঠানিক ছিল, আজকে আনুষ্ঠানিকভাবে মানে তারা তাকে পড়বেন আপনি কবিতাটার নাম, যেটা এবারে জানুয়ারিতে, কবিতার নাম নোটিশ। শতাব্দী শেখর সমেত তুলে ফেলতে চায়, নামানো হয় বুলডোজারও, তীব্র বালি ঝড়ে। কিন্তু আজকে যেহেতু শান্তি এবং ঐক্যের কথা বলা হয়েছে এখানে থিম হিসেবে, তাই আমি আমার পুরনো একটা প্রকাশিত কবিতা সেটা একটুখানি পড়ে শোনাচ্ছি। আমি একটু ক্ষমা চেয়ে নেবো, তার আগে আমাকে যেতে হচ্ছে, একটা দায়িত্ব নিয়েছি সঞ্চালনার আজকের একটা অনুষ্ঠানে, তো সেখানে যেতে হবে, তাই আমি একটু মাঝখানে এই ছন্দপতন ঘটিয়ে যাবো আর কি। তো একটু কবিতাখানা পড়ে শোনাচ্ছি। মানবতা। 21 শতকের রাজার নীতি দেশ মহাদেশের সীমানা মানে না। আশ্রয়হীন সম্বলহীন ক্ষুধার্ত মানুষ ইসরায়েল হামাস বোঝে না। ব্যাখ্যা প্রতিব্যাখ্যা, তর্ক বিতর্ক, যুক্তির পরাকাষ্ঠা এই মহাপ্রলয়ে। ধর্মের ঊর্ধ্বে মানবতা সত্য, কট্টরপন্থার ধ্বংসই চিরশান্তির নিরাপদ আশ্রয়। উদ্বেগজনক ধর্মীয় আস্থা মানুষই সৃষ্টি করেছে, মানুষকে বানিয়েছে হিংস্র প্রজাতি, মানুষ মানুষকেই চিবিয়ে খেয়েছে। ধনতন্ত্রের দাসত্ব আজ সর্বোপরি, রাজা ও ধনীর পেয়াদা, মূর্খের মাথা চাষের বাগিচা, ধর্মভীতিকর চাষে সন্ত্রাসবাদের সুবিধা। যুগ বদলায়, মানচিত্র বদলায়, বদলায় না অসহায় জীবন। রাজা বদলায়, রাজনীতি বদলায়, তবু বদলায় না মুখোশের সাথে। মানুষ লিখবেন কবিতা, তো তার মানে ভিতর থেকে উঠে আসে সবাই। কবিতা তৈরি হবে সেই আদিকাল থেকে কবিতা তৈরি হচ্ছে। এবং আমরা সবাই জানি যে গদ্যের জন্ম হওয়ার আগেই কবিতার সৃষ্টি হয়। এটা আবেগের ব্যাপার, মানুষের জীবন জিজ্ঞাসার ব্যাপার, নানা কিছু ব্যাপার। সেই যখন আমরা যদি বলি যে ঋক সংহিতার যে প্রথম মন্ত্র আজ থেকে খ্রিস্টপূর্ব প্রায় 4000 বছর ধরা হয়, একটু সামান্য, কিন্তু ওই যেটা অগ্নিবন্দনা দিয়ে শুরু হয়েছিল, এবং নীলে পুরোহিত পুরোহিত উদ্দেশ্য দেব নীতি তার রত্নধার। তো এই যে মানে আমাদের ভারতবর্ষে যে এই যে কবিতার সৃষ্টি হল, তারপরে তো এটা ছিল ঋগ্বেদের দশম মণ্ডলের জীবনে আমাদের অনেক সহায়তা সহযোগিতা করছে, যে আমরা ঠিক মতো বিয়ে করতে পারি। কাজে আমাদের পাঠক তৈরি করতে হবে। যদি আমরা কবিতার পাঠক তৈরি করতে পারি, সমাজে অনেক দুঃখ এবং দুর্দশা কমে যাবে। যেটা আমি আমার অনুভূতির কথা থেকে বলছি। আমি আমার দৈনন্দিন চলাফেরাতে যখনই কোনো একটা অন্য ধরনের পরিস্থিতির সম্মুখীন হই, নিজেই কবিতা পাঠ করি, যা জানি তাই বলতে থাকি, এবং এটা দেখে অনেক মানে ফ্রেশ হয়ে যায়, মানে মনের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকে না। তাই আমি বলবো আমরা সবাই মিলে কবিতার পাঠক তৈরি করতে এগিয়ে যাই। এতে আমাদের ব্যক্তিগত যদি কোনো প্রয়াসের দরকার পড়ে, আমরা সবাই সেই প্রয়াস করবো। তারা এই পার্থিব জগৎ থেকে স্বর্গের দিকে, ভালোর দিকে, সুন্দরের দিকে গতির পথটা প্রদর্শন করে থাকে, এবং মানুষ তাতে ধন্য হয়ে ওঠে। আমি যখন কবিতা লিখি, আমার লেখার মধ্যে ছন্দই আছে। ছন্দ ছাড়া আমার কবিতা বড় হয়তো ঠিক থাকে না। কারণ আমি যখন একটা দুতলাতে তিনতলাতে উঠি, তখন দেখা যায় যদি একটা পাহাড় যখন স্টেপ উঠি, তার নিজস্ব যদি স্টেপটা যদি সমান সমান না থাকে, তাতেই একটা ব্যতিক্রম অবস্থা দেখা দেয়। আমার এই ব্যতিক্রমটা আমার
আসে, আমার ভালো লাগে। পড়ে আমাদের সেই কবিতার ভাবের মধ্য দিয়ে আমাদের ভাবটাকে বিলিয়ে দিয়ে আমাদের নিজের দুঃখ কষ্টটাকে লাঘব করার চেষ্টা করি। এতে আমাদের কিছুটা সাময়িক শান্তি আমরা পাই। আমি আজ আমাদের বরাকের একজন কবি মৌপিয়া চৌধুরীর লেখা একটি কবিতা পড়ার চেষ্টা করছি। ভীষণ ভালো লাগে। হঠাৎ করে কিছু কিছু কবিতা আছে হঠাৎ করে ভীষণ ভালো লেগে যায়, ছোট ছোট কবিতা। আমি চেষ্টা করছি। কবিতাটির নাম ভাগেতে অসংজ্ঞায়িত ধরি, কোনহীন বাহুহীন আমি শূন্য একক, সংখ্যা আমি পূর্ণ কাহারও নই ভেদক। অঙ্কের ডানে মাঝে আমি রাজ করি, বামে আমায় বসায় যারা আমার করি। নাহি আমি ধনবান নাহি ঋণবতী, আমাকে গাতে নিলে হবে একাকী। ভালো লাগে। তাই চূড়াপঙ্ক্তির ছড়ার ভূমিকাটা যেটা, সেটি আমার একটা কবিতা, সেটা আমি করছি। চূড়াপঙ্ক্তির ছড়া অমৃত রসধারা, শিশু পড়ে আরাম করে মন থাকে না মরা। গন্ধ পুষ্পের তোরা ছড়া সুগন্ধ ছড়ায়, ইচ্ছা হয় ছড়া পড়ি ছড়া দিবানিশায়। অবলবৃদ্ধ কলিতা হয় যুবক যুবতী, চূড়াপঙ্ক্তির ছড়া পড়ে পায় বড় প্রীতি। ছড়া যেন ধানের ছড়া, কোথায় পড়ায় ভেদ, ছড়া পড়ে গান বাড়ি মাথা হয় না। হেঁটে হেঁটে পড়া যায়। এই সাপের চোখ নিয়ে সেই মেয়ে ছোটে নাকি আটে না, কেউ কেটে করে না কো ফুসফাস, মারে না কো দুসরাস, নেই কোনো ফুসফাস, খায় শুধু দুধ। সেই সাপ জ্যান্ত গোটা দই আনতো, টেরে মেরে ডান্ডা করে দে ঠান্ডা। অন্যটা করবে আজও হলো না আজও হলো না তোমার গানে স্বরলিপি শেখা আজও হলো না আজও হলো না তাই সে গানে কথাও সুর, তাই সে গানে কথাও সুর, কোনো কালে হবে না কোনো কালে হবে না তোমার গানে স্বরলিপি শেখা। দাঁড়িয়ে রইলাম পাড়ার মোড়ে, মেঘের গর্জন, ঝড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টি। শাড়ি, ব্যাগ, ছাতা, ফাইল সব সামলে ওঠা দায়। হঠাৎ এক রিক্সা চালক হাঁক পারলেন, দিদি ভাই তাড়াতাড়ি উঠে পড়ুন, খুব জোরে বৃষ্টি নামতেছে। পায়ে নেই কোনো জুতো বা চটি, রিক্সা খুব করুণ, মেরামতে অনেক টাকা চাই, আছে ধার দেনা তাই। গন্তব্যেতে নেমে 2000 টাকা দিয়ে বলি, রিক্সাটা সারিয়ে নিন আর জুতো। দিন 7 পর বৃষ্টিময় সন্ধ্যায় দেখি হুবহু সেই রিক্সা, নেই কোনো বদল। আমি যেচেই উঠলাম, তার খালি পায়ে টানছে বাহন। চিনতে পারিনি, বলছে, দিদি গো বৃষ্টি ঝড়ে রিক্সাকে ভেঙে দিছে, মেরামতিকরণের টাকা নাই, প্রায় 1002 লাগবে, যদি কেউ দয়া করত। আমি ভাবি, কি তবে পেটের দায়ে কষ্টের বিজ্ঞাপন? আমি মধুরা, আমি উপনদী, সবুজ অরণ্যায় বেষ্টিত বড়াই পাহাড়ের উন্মুক্ত বক্ষ থেকে আমার সৃষ্টি। আমাকে ঘিরে দুকুলে রয়েছে অনেক বসতি। আমার গতি ঋতুবৃত্তি, তাই তো নই আমি বৃত্তি।
শীত ঋতুতে আমার চরণ বর্ষার প্লাবনে ডুবে দেই দিক। সোশ্যাল মিডিয়া সংবাদপত্রে আমাকে নিয়ে যত কথা, সে আর কি বলবো, মনে আছে হাজার হাজার ব্যথা। তোমরা বলবে প্রত্যন্ত অঞ্চলে থেকেও এত নামি দামি জিনিস সে কিনা বলে দুঃখের কাহিনী। হ্যাঁ গো বাবু মশাই, কি করে জানবে মোর ব্যথা? তোমরা তো সবাই আত্মকেন্দ্রিক সদা। আমার বুকে চালিয়ে সারাশি লট চলছে লুটরা, গরিব অসহায়দের শোষণ করে চলছে ফাঁকিবাজ। কান পাতলেই শোনা যায় আমার বদনাম। আমার জন্যই নাকি রাঘবদের বাজার তামা। স্কুল কামাই করে শিশুরা কুড়ায় পাথর আমার বুকে। আমি কি বলেছি বিদ্যালয় ছেড়ে আসতে আমার পয়সার ঝুঁকে? ঠিক সেইভাবে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে সমস্ত রাজা বীরদের কাহিনী, সেটাও কবি ছিলেন, সেই জন্যই আমাদের কাছে এসে পৌঁছেছে আজ হাজার বছর পর। হাজার বছর তো যাই হোক, সেই হর্ষবর্ধনের সময় থেকে আমাদের এদিকে মানে পূর্বাঞ্চলে দেখেছি যে রাজাদের কাছে বা যারা শাসকদের কাছে একটা কবিতা বা কবিদের সেই ভগবতী এই যে পরম্পরা চলে আসছে। কিন্তু দুঃখের ব্যাপার যে আমরা সবসময় নিজেদের যে সম্পদ, সে সম্পর্কে আমরা খুব অমনোযোগী। তো সেই সময়ে এই শিলচরে বসে কবিতার বই পাওয়া খুবই দুষ্কর ছিল। এই যে আমার যেটা সেঞ্চুরি লাইব্রেরি, সেঞ্চুরি লিটারেচার, এটার জন্ম হয়েছিল। সেই বইটাতে আমরা দেশ পত্রিকা রাখতাম, দেশ পত্রিকাতে প্রতি সপ্তাহে নূতন বিজ্ঞাপন করত। তো আমরা যারা নিয়মিত শক্তিপদ ব্রহ্মচারী, বিমল চৌধুরী, দীনেশ রায়, অনুপাত, আমরা 5টা বইয়ের জন্য অর্ডার দিতাম।